আজকে ঘর্ষণের দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে একটি প্রবলেম দিয়ে শুরু করব। প্রবলেমটা এই রকম, একটি টেবিলের ওপরে 2 কেজি ভরের ব্লক আছে। ব্লকটির ওপরে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি 37 ডিগ্রি কোণে। এদের স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5। বলা হচ্ছে এই বল প্রয়োগের ফলে বস্তুটি গতিশীল হবে কি? প্রশ্ন, বস্তুটি গতিশীল হবে কি? তো আমরা দেখে নেব এইরকম অবস্থায় বস্তুটি গতিশীল হবে কিনা। 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, বলের দুটো উপাংশে ভাগ করে নেব আমরা। এটা 10 cos 37, এই বরাবর 10 sin 37। ওকে, চলো এই ব্লকটার এফবিডি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম। পয়েন্ট ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া, ওপরের দিকে 1037। আচ্ছা চলো 1037 মনে নেই, 37 দেখে নাও, আবারও রিপিট করছি। 3 4 5, তার একটি কোণ হবে 37। কোনটা না যেটা কম বাহু আছে, 3 4-এর মধ্যে 3 কম 37। ওকে, তাহলে এবারে বলো সাইন 37, দেখে বলো সাইন 37 কত হবে? 37 লম্ব বাই অতিভুজ cos 37। ওকে, 4/5। চলো তাহলে 10 sin 37 6 নিউটন। বস্তুর ওজনজনিত বল 2 × 10 নিউটন আর নেই। তাহলে এখান থেকে আমরা বস্তুটিতে ওপরে বা নিচে যাচ্ছে না। চলো তাহলে এখান থেকে লিখতে পারি n + 6 = 20, দ্যাট ইজ n = 14 নিউটন। ওকে, লম্ব প্রতিক্রিয়া হচ্ছে 14 নিউটন। চলো এবারে বলো সামনের দিকে কোন বলটা, যে বলটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, অর্থাৎ এটার অনুভূমিক বল, অনুভূমিক উপাংশ কত বলের? F10 cos 37 4/5 = 5 2 8 নিউটন। তাহলে এই বস্তুটাকে তল বরাবর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কত বল কাজ করছে? 8 নিউটন। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে 8 নিউটন। এবারে বলো ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল = μs × n। μs কত বলে দিয়েছে? 0.5 ইন্টু n কত বেরিয়েছে? 14। ওকে, তা 14×5 = 7 নিউটন। তাহলে ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বলের মান কত? 7 নিউটন। এবারে বলো এই ব্লক এর ওপরে এই বরাবর বল 8 নিউটন, ফ্রিকশন ফোর্সের স্থিত 7 নিউটন। বস্তুটা এগোবে, চলবে? চলবে, হ্যাঁ চলবে, কারণ স্থিত ঘর্ষণের থেকে 8 নিউটন বেশি বল হচ্ছে। ক্লিয়ার আছে? প্রবলেমটা ক্লিয়ার? চলো পরের প্রবলেমে আসি। চলো এবারে দেখে নিই এক্ষেত্রে বস্তুটি গতিশীল হবে কিনা। 40 নিউটন বল এইভাবে প্রযুক্ত হচ্ছে 53 কোণে 2 কেজি ভরের ওপরে। ওকে, তাহলে দেখে নিই আমরা বল বিভাজনে। এর এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, এই উপাংশটা বস্তুর ওপরে আর নিচের দিকে কাজ করছে, এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এই বরাবর উপাংশ, এই বরাবর উপাংশ কত হচ্ছে? 40। এটা 53 হলে এটা হবে 53, তাহলে 40 sin 53 আর 40 cos 53। ওকে, বলো বল বিভাজনটা ক্লিয়ার? আচ্ছা, এবারে এই 2 কেজি ভরের বস্তুর এফবিডি আঁকছি। ওপরের দিকে n, নিচের দিকে 20 নিউটন ওজনজনিত বল। ওকে, এদিকে 40 × sin 53, 40 × sin 53, sin 53 মানে 4/5, 40 sin 53 = 40 × 4/5 8
32 নিউটন, এটা একদম লিখে নিলাম, এই বরাবর 32 নিউটন। বলো ক্লিয়ার হয়েছে? এই বরাবর 32 নিউটন। আচ্ছা, আরেকটা বল cos 53, চলো 40 cos 53, 40 cos 53, 3/5, 8, দ্যাট ইজ 24 নিউটন, 24 নিউটন। আর কোনো বল আছে? আর কোনো বল আছে? আছে, এদিকে একটা বল আছে, কি? ফ্রিকশন ফোর্স। ওকে, চলো তাহলে আমি এখান থেকে আগে, যেহেতু ওপরে বা নিচে গতিশীল নয়, তাহলে আমরা লিখতে পারি এন লম্ব প্রতিক্রিয়া সমান 24 + 20, দ্যাট ইজ 44 নিউটন। ওকে, এফএস অর্থাৎ সীমাস্থ মান, ঘর্ষণের সীমাস্থ মান কত? যদি সীমাস্থ মানটা তুলনায় এই দিকের বলটা বেশি হয় তাহলে গতিশীল হবে, নচেত হবে না। তাহলে ঘর্ষণের সীমাস্থ মান এফ এস সমান সূত্র মিউ এস ইন্টু এন। মিউ এস কত? 0.5, এন কত? 44, গুণ করলে কত? 4। বলো 4 × 5 = 20, 4 × 5 = 20, 22, দ্যাট ইজ 22 নিউটন। ওকে, দ্যাট ইজ 22 নিউটন। বাহ 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 বাহ, তাহলে হচ্ছে 22 নিউটন। সামনের দিকে বল কত? 32 নিউটন। তাহলে বস্তুটি চলবে। আগের প্রবলেমটা এই প্রবলেমটাতে একটু ডিফারেন্স বোঝানোর চেষ্টা করছি। দেখো, আগের প্রবলেমটাতে প্রত্যেকটাই কিন্তু একই ছিল। এই বস্তুটাকে যখন তুমি এই রকম করে বল প্রয়োগ করেছিলে তখন ন্যূনতম বল লাগছিল, আগের প্রবলেমটা দেখলে বুঝবে, 7 নিউটন অর মোর দেন। যখন বলটাকে এইভাবে দিচ্ছি তখন ন্যূনতম বল কত লাগছে? 22 নিউটন। অর্থাৎ এই রকম বল প্রয়োগ করলে এই বস্তুটা, একই বস্তু একই তলের সাপেক্ষে 22 নিউটন বা তার বেশি বল লাগছে। যখন বলটা এই রকম হচ্ছে তখন বলটা 7 নিউটন বা তার বেশি লাগছে। অর্থাৎ আমি যখন কোনো বস্তুকে গতিশীল করতে চাইবো কোনো মেঝের উপর দিয়ে, তখন বলটা কীরকম হবে? এই ব্লকের উপর এরকম, এরকম না, এরকম করলে বেশি বল লাগবে, কারণ ওই বলের একটি উপাংশ লম্ব প্রতিক্রিয়া বলটাকে বাড়িয়ে দেবে, আর এক্ষেত্রে এই বলের একটি উপাংশ লম্ব প্রতিক্রিয়া বলকে হ্রাস করবে। ফলে ফ্রিকশন অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলের মান এক্ষেত্রে কম হয়, এক্ষেত্রে বেশি হয়, কারণ ডিরেক্টলি প্রপোর্শনাল অফ ফ্রিকশন ফোর্স, অর্থাৎ ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক সম্পর্কে থাকার জন্য লম্ব প্রতিক্রিয়া বাড়লে ঘর্ষণ বল বাড়বে, লম্ব প্রতিক্রিয়া কমলে ঘর্ষণ বল কমবে। ক্লিয়ার? তাহলে এই যে ঘর্ষণ বল কখন বাড়ছে কখন কমছে আশা করি ক্লিয়ার করানো গেল। এই সংক্রান্ত একটা আইআইটির প্রবলেম আমরা দেখে নেব, চলো দেখে নিই। হ্যাঁ চলো, বলছিল এইরকম একটি প্রশ্ন, এম ভরের একটি ব্লক একটি তলের ওপরে আছে, যেই তলের ঘর্ষণ গুণাঙ্ক বলে দেওয়া আছে মিউ। এই ব্লকটিকে গতিশীল করতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? চলো, আমি এক্ষুনি পড়েছি যে ঘর্ষণ বলটা কমবে বা বাড়বে বল প্রয়োগটা কেমন হচ্ছে বস্তুর ওপর তার উপরে। তাহলে কমাতে গেলে আমি বলছি এই বলটাকে যদি অনুভূমিকের সাথে থিটা কোণে আমি একটি বল প্রয়োগ করি,
তাহলে এই বলটার সর্বনিম্ন বল প্রয়োগ করলে হবে। ওকে, আমি বল প্রয়োগ করলাম এফ মানের, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে এফ কস থিটা, এ বরাবর কত হবে এফ সাইন থিটা। আর কি কাজ করছে লম্ব প্রতিক্রিয়া আর ধরলাম। আচ্ছা চলো ওজনজনিত বলকে এম জি ধরলাম। ওকে, ফ্রিকশন ফোর্স এফ এস, সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে। চলো তাহলে এই বলের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। আর ওপরের দিকে এফ সাইন থিটা ওপরে, ডব্লু অর্থাৎ এমজি নিচে, এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ এস। বস্তুটা ওপরে গতিশীল হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি ওপরে বা নিচে যাচ্ছে না মানে ওপরের দিকে ক্রিয়াশীল বল এবং নিচের দিকে ক্রিয়াশীল বল সমান, অর্থাৎ আর ইজ ইকাল টু আর প্লাস এফ সাইন থিটা, আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকাল টু এমজি। তাহলে আর কত পাচ্ছি, আর ইজ ইকাল টু পাচ্ছি এমজি মাইনাস এফ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? হয়েছে তো? আচ্ছা, এবারে আমরা জানি এফ এস সীমাস্থ ঘর্ষণ মিউ অফ আর, মিউ আর, আর এর ভ্যালু এম জি মাইনাস এফ সাইন অফ থিটা। ওকে, তাহলে এফ এস এর সমান যদি এফ কস থিটা হয় তাহলে বস্তুটি গতিশীল হবে। তাহলে গতিশীল হতে গেলে এফ কস থিটাকে এফ এস এর সাথে সমান হতে হবে। এফ এস মানে কত পেয়েছি এম ইন্টু এম জি মাইনাস এফ সাইন অফ থিটা। এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে থাকছে এফ কমন নিয়ে নিলে থাকছে কস অফ থিটা, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, একটা ছিল মিউ একটা সাইন অফ থিটা ইজ ইকাল টু মিউ এম জি। ব্যাকেটটা একটু বড় করে দিই। ওকে ওকে, ওকে, ঠিক আছে। চলো এবারে বলছি এখান থেকে এফ সমান পাচ্ছি মিউ এম জি বাই কস অফ থিটা প্লাস মিউ সাইন অফ থিটা। পেয়েছি? গুড। এবারে বলছি এই মানের বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হবে। এফ এর মানটা সর্বনিম্ন হতে গেলে কি এফটাকে নিচের হরটাকে অর্থাৎ কস থিটা প্লাস মিউ সাইন থিটাকে কি হতে হবে সর্বোচ্চ হতে হবে, সর্বোচ্চ হতে হবে, এটা কন্ডিশন। আচ্ছা আচ্ছা বলো তো কোনো একটি ফাংশন যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এইটার ফার্স্ট ডেরিভেটিভটা 0 হলে তাহলে সেটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে। চলো এই পাশটা মুছি, এই পাশটা মুছিয়ে দেওয়া যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ডি বাই ডি থিটা কস অফ থিটা প্লাস মিউ সাইন থিটা এটাকে 0 হতে হবে সর্বোচ্চ হতে গেলে। তাহলে ডেরিভেটিভ করছি মাইনাস সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজ ইকাল টু 0। তার মানে মিউ সমান দাঁড়াচ্ছে, এটাকে সাইন থিটা যাচ্ছিল কস, তার মানে দ্যাট ইজ ইকাল টু ট্যান অফ থিটা। এটা যদি মিউ ইজ ইকাল টু ট্যান থিটা হয় তাহলে সাইন থিটা ইজ ইকাল টু দাঁড়াচ্ছে, সাইন থিটা ইজ ইকাল টু লিখতে পারি মিউ বাই রুট ওভার অফ 1 প্লাস মিউ স্কোয়ার। কস থিটা কি লিখতে পারি 1 বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার। এখানটাতে বসিয়ে দাও সাইন থিটা এবং কস থিটা, তাহলে এফ সমান হচ্ছে মিউ এম জি বাই কস থিটা 1 বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার প্লাস মিউ বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু এটা দাঁড়াচ্ছে, এখানটাতে দাঁড়াচ্ছে
মিউ এম জি বাই 1 প্লাস মিউ বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার 1 প্লাস মিউ স্কোয়ার। সরি, এখানে মিউ ছিল, মিউ স্কোয়ার, দ্যাট ইজ মিউ স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে মিউ এম জি বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার। অর্থাৎ একটি বস্তুকে ন্যূনতম কত বল প্রয়োগ করলে, যদি বলে এফ ইনের মান কত, মিউ এম জি বাই রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার, এই মানের বল প্রয়োগ করলে আমরা সেক্ষেত্রে ব্লকটিকে গতিশীল করতে পারবো। ওকে, তাহলে দেখাচ্ছি এরকম একটা ব্লক, এর উপরে 30 নিউটন বল প্রয়োগ করেছো আর 40 নিউটন বল প্রয়োগ করছো। কীরকম বলটা প্রয়োগ হচ্ছে বলো তো? একটা এরকম বল আর এটা এরকম। এটা ছিল ব্লক, ধরো এটা ব্লক, এরকম ব্লকটা ছিল, ব্লকটার উপরে একটা এদিকে বল প্রয়োগ হচ্ছে, এদিকে তীর চিহ্ন মাথায় ক্রস, মানে এরকম করে বলটা হচ্ছে। ব্লকটা ছিল এরকম, একটা বল এরকম কাজ করছে, একটা বল এরকম কাজ করছে। এদের তলের স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5। ওকে, এবারে বলো প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল কোন ভূমিকে কাজ করবে? 1, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, কোন দিকে কাজ করবে। 2, এই বলের কারণে, এই দুটো বলের কারণে বস্তুটি কি চলবে, বস্তুটি কি চলবে। এর মাস দিয়ে দেওয়া আছে ভর 2 কেজি। ওকে, আচ্ছা চলো তাহলে প্রথম কথা, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে। আচ্ছা ধরো এটা একটা বল, এটা একটা বল, এটা 30 নিউটন, এটা 40 নিউটন, এরকম বল কাজ করছে বস্তুটার উপরে। একটা বল এরকম, একটা বল এরকম, আমি এরকম দিয়েছি, যোগ হচ্ছে। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে লব্ধি বল কত হবে, দুটোর অ্যাঙ্গেল কত, 90, তাহলে লব্ধি বল কত, এফ নেট ইজ ইকাল টু রুট অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান হচ্ছে গিয়ে, এটা রুট করলে হবে 50, 3 4 রুট হয় 50 নিউটন বল। তার যেটা অভিমুখ, তার যেটা অভিমুখ, কত অভিমুখ হবে, যদি যেভাবে অভিমুখ ধরো, যদি আমি এটা ধরে নিই থিটা, তাহলে ট্যান অফ থিটা ইজ ইকাল টু 40/30, তার মানে 4/3, তার মানে কত, লম্ব 53, থিটা ইজ ইকাল টু 53। ওকে, থিটা ইজ ইকাল টু 53 নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা সবসময় মনে রাখতে হবে, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার একটি ভূমি এবং লম্ব যদি 3 4 হয়, অতিভুজটা হবে 5। একটা সমকোণী ত্রিভুজের 3 4 যদি একটা বাহু হয়, অতিভুজটা হবে 5। ক্যালকুলেট করে দেখো এর এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কত হয়। এই অ্যাঙ্গেলটা হয় এটা 3, একটা হবে 37, 53। কি বলেছি, 37টা কোনটা হবে, যে 37 সেই অ্যাঙ্গেলটাকে ধরবে যে অ্যাঙ্গেলটার বিপরীতে আমার 3 আছে। 3 কম, 3 4-এর মধ্যে কম কি 3, তাহলে 37, 53 তার বিপরীতে বড় বাহুটা থাকবে, মানে 4, 3 4-এর মধ্যে। ওকে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ট্যান অফ 53, তার মানে ট্যান 53 মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 4, ভূমি কত 3। ওকে, এক্ষেত্রে কি হচ্ছিল দেখো 40, এটা থিটা, 4/3, 4/3 কত 53। তাহলে কি বলবে প্রথম উত্তরটা, কনসেপ্টটা ক্লিয়ার। লব্ধি, এদিকে একটা বল, এদিকে একটা বল, লব্ধি বল যে অভিমুখে, ঘর্ষণ বল তার বিপরীতে, অর্থাৎ প্রথম উত্তর লব্ধি বলের অভিমুখের বিপরীতে, অভিমুখের বিপরীতে কাজ করবে। ওই লব্ধি বলটা বস্তুটিকে যেদিকে নিয়ে যেতে চাইছে, তাহলে তাকে বাধা দেবে তার লব্ধি বলের
অভিমুখের বিপরীতে কাজ করবে। ওকে, এবারে বলো এই বস্তুটার মাস 2 কেজি, সেকেন্ডটার মাস 2 কেজি, তাহলে ফ্রিকশনের স্থিতীয় মান কত? স্থিত ঘর্ষণের সীমাস্থ মান Fs ইজিক্যাল টু মিউএস অফ আর, আর কত? মিউএস 0.5, আর কত? আর 2 × 10, ওকে 2 কেজি × 10 mg, 5 10 নিউটন। লব্ধি বল কত বেরিয়েছে? 50 নিউটন। তাহলে বস্তুটি চলবে। কেন বললে? এফ নেট গ্রেটার দ্যান এফ এস, তাই বস্তুটি চলবে। এফ নেটের মান কত? 50 নিউটন। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান কত? 10 নিউটন। তাহলে বস্তুটি চলবে। ওকে, আসি পরের প্রশ্ন। পরে আরেকটি প্রবলেম করাচ্ছি, দেখে নিতে হবে। এবারে দেখো, এবার ব্লক আছে, এই ব্লকের উপরে আরেকটি ব্লক এরকম রাখা আছে, এটার উপরে 12 নিউটন বল প্রয়োগ করে এই ব্লকটাকে স্থির রাখা হয়েছে। এই ব্লকটার ওজনজনিত বল W = 5 নিউটন। ওকে, এবারে ফাইন্ড আউট করতে বলেছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, 12 নিউটন বল প্রয়োগ করে এই ব্লকটার উপরে এই ব্লকটা স্থির রাখা হয়েছে। ওকে, তাহলে বলা হচ্ছে এদের দুজনের স্পর্শতলে ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করো। আচ্ছা, কনসেপ্টটা বোঝো। এই ব্লকটার এফবিডি আঁকছি, এটা তুমি 12 নিউটন বল দিয়েছো। আচ্ছা, তাহলে একে কত নিউটন বল দিচ্ছি? 12 নিউটন। ওকে, আচ্ছা, এর ওপরের দিকে এই ব্লকটার ওজনজনিত বল কোন দিকে? 5 নিউটন নিচের দিকে। এর উপরে কি বল কাজ করছে? এফএস, আর এটা এফএস কাজ করছে। বস্তুটা কি আছে? সামনে আছে। আচ্ছা, তাহলে বলো, প্রথম এই তলটা একে যে প্রতিক্রিয়া দিচ্ছে, দ্যাট ইজ লম্ব প্রতিক্রিয়া কত? 12 নিউটন। এবারে বলো এক্ষেত্রে W = কত? Fs, তাহলে Fs = কত? 5 নিউটন। ঘর্ষণের সূত্র থেকে আমরা পাবো Fs = মিউএস অফ আর, দ্যাট ইজ মিউএস সমান কত? Fs × R। Fs কত? 5, 12 পয়েন্ট 12 4 48, 12 4 48, 2 12 2 24, 12 1 12, এরকম ভাগ। ক্লিয়ার হয়েছে? চলো, এ পর্যন্ত আজকে থাকলো। এখন আমরা আসছি একটি নততলে, ওপরে একটি নততল, এরকম একটা নততল যার কোণটা হচ্ছে থিটা। এখানে একটি ব্লক আছে। এই নততল এটা গ্রেটার দ্যান অফ ফাই, মানে বিরাম কোণ বা স্থিতি কোণের, এটাকে আমরা ফাই দ্বারা বলছি, থেকে বেশি কোণে আনত আছে, থেকে বেশি কোণে আনত আছে। ওকে, কি বলা হচ্ছে? এই যে নতিটা, নততলের নতিটা, সেটা বিরাম কোণের থেকে বেশি। বিরাম কোণের কনসেপ্ট কি বলা হয়েছিল? বলা হয়েছিল যদি যে কোণের মানে নততলকে রাখলে তা ফলে বস্তুটির ওজনজনিত বলের কারণে, হ্যাঁ, বিরাম কোণ কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে কোণে নততলটাকে রাখলে এই বস্তুটা তার ওজনজনিত বলের কারণে নততল বরাবর নেমে আসবার উপক্রম করে। নেমে আসতে চাইলে কোন দিকে? তাহলে এদিকে ঘর্ষণ বল কাজ করছিল,
আর ওজনজনিত বলের একটি উপাংশ এদিকে কাজ করছিল। তাহলে বেশি রেখে দিলে, অর্থাৎ নত তলের নতির কোণ মানটা যদি বিরাম কোণের থেকে বেশি হয় তাহলে বস্তুটা নেমে আসবে। ওকে, আচ্ছা, তাহলে নেমে আসতে গেলে এই বস্তুতে নিট একটি বল কাজ করছে। তাহলে এর ভর যদি আমরা এম ধরে নিই, তাহলে ওজনজনিত বলে এটা এই বরাবর ওজনজনিত বলের উপাংশ ছিল এম জি কস থিটা। আমরা বিভাজন করে নিই, বল বিভাজন এম জি সাইন অফ থিটা। ওকে, এই তলটা নততলটা বস্তুটার উপর একটি লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, যেটাকে আমরা পড়ছি আর, আর ঘর্ষণ বল আছে সীমাস্থমান সর্বোচ্চ এতটা বৃদ্ধি পেতে পারে এফএস। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যখন নেমে আসছে তার মানে এম জি সাইন থিটা মাইনাস এফএস, এইটা বলের বস্তুতে ক্রিয়াশীল লব্ধি বল, ক্রিয়াশীল লব্ধি বল, বস্তুতে এই বলটা লব্ধি বলটা ক্রিয়াশীল হচ্ছে। ওকে, এই বস্তুটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এদিকটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া আর, ওজনজনিত বলের একটা উপাংশ ছিল এম জি কস থিটা, এই বরাবর এফ এস, এই বরাবর এম জি সাইন অফ থিটা। এইখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকাল টু এম জি কস অফ থিটা। আমরা যেহেতু নততলের নতিটাকে বিরাম কোণের থেকে বেশি রেখেছি, তাই বস্তুটার উপরে নততল বরাবর নিচের দিকে লব্ধি বল কাজ করছে এম জি সাইন থিটা মাইনাস এফএস। এই বলের কারণে বস্তুটার তল বরাবর নিচের দিকে ত্বরণের নিয়ে চলতে থাকবে, ত্বরণ নিয়ে চলতে থাকবে। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে এ সমান, এটা এফ নেট এফ বাই বস্তুর ভর এম। ওকে, তাহলে এফ এম জি সাইন থিটা মাইনাস এফ এস বাই এম। এফ এস সমান আমরা লিখতে পারি, এফ এস সমান আমরা জেনেছি এফ এস সমান মিউ এস অফ আর, দ্যাট ইজ মিউ এস, ওকে, এম জি কস অফ থিটা। বলো ঠিক আছে? আচ্ছা, আর লম্ব প্রতিক্রিয়া এম জি কস থিটা। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সের স্থিত ঘর্ষণের সীমাস্থমান, ঘর্ষণের সীমাস্থমান স্থিত ঘর্ষণের মিউ এস অফ আর, আর এর ভ্যালু এটা। তাহলে এফ এস এর জায়গায় আমরা বসাচ্ছি, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ এস এম জি কস থিটা বাই এম, দ্যাট ইজ জি কমন যাচ্ছে, সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা। অর্থাৎ যদি নততলের নতি বিরাম কোণের থেকে বেশি হয় তাহলে বস্তুটির ওজনজনিত বল সীমাস্থ ঘর্ষণ বলের মানের থেকে বেশি হয়, তল বরাবর নিচের দিকে গতিশীল হবে। গতিটা কেমন থাকবে? যেহেতু নততল বরাবর নিচের দিকে লব্ধি বলটার মান আছে, অর্থাৎ ওজনজনিত বল সীমাস্থ ঘর্ষণ বলের থেকে বেশি, তাই নততল বরাবর বস্তুর উপর একটা লব্ধি বল ক্রিয়া করছে, তাই বস্তুতে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আমরা ক্যালকুলেট করলাম ওই সময় বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হবে তার রাশিমালা জি সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা। এইবার আমি এই রকম বস্তুটাকে চাইছি, ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? ওকে, এবারে চাইছি যে এই বস্তুটা এই অবস্থাতে আমি বল প্রয়োগ করে সামনে রাখতে চাইছি। তাহলে বল কোন দিকে প্রয়োগ করতে হবে? এই অবস্থাতে বস্তুটার আছে যখন, তাহলে নিচের দিকে লব্ধি বল একটা কাজ করছে, তার ফলে বস্তুটার নিচের দিকে তল বরাবর ত্বরণ নিয়ে চলতে থাকবে। আমি চাইছি এই বস্তুটাকে সামনে রাখতে,
অর্থাৎ স্থির থাকতে। তাহলে সেক্ষেত্রে কোন দিকে গতিশীল হতে চাইছে? নিচের দিকে। তাহলে বস্তুটাকে সামনে রাখতে চাইলে তোমাকে কতটা বল কোন দিকে কাজ করাতে হবে? হ্যাঁ, কতটা ন্যূনতম বল প্রয়োগ করে আমি বস্তুটাকে সামনে রাখতে পারবো? আচ্ছা, আমি ন্যূনতম বল তল বরাবর প্রয়োগ করব কোন দিকে? আমি বলছি এই বস্তুটার উপরে আলফা কোণে আমি একটি ক্যাপিটাল এফ মানের বল প্রয়োগ করছি। এর ফলে বস্তুটা সামনে আছে। ওকে, তাহলে বস্তুটার কন্ডিশন কি ছিল? নত তল বরাবর নামার অবস্থাতে থাকার সময়, অর্থাৎ ন্যূনতম বরাবর নামছে, সেই অবস্থাতে থাকার সময় সামনে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম বলের গণনা। দেখো, যারা নোট করতে চাইছো নোট করে নাও। নোট নিজের মতন করে কনসেপচুয়ালি লেখারগুলো নিজে নিজে করে করবার অভ্যেস করো। আচ্ছা, তাহলে আমি কি বলেছি? নততল বরাবর বস্তুটার উপরে এফ মানের বল প্রয়োগ করেছি, নততল বরাবর আলফা কোণে এফ মানের বল প্রয়োগ করেছি। এখন এই বলের দুটো উপাংশ, তল বরাবর উপরের দিকে বলের উপাংশ থাকবে এফ কস অফ আলফা, আর এই দিকে অর্থাৎ লম্ব অভিমুখে বল থাকবে এফ সাইন আলফা। ওকে, তাহলে বস্তুটার এফবিডি আমি একটু এঁকে নিই। এফবিডি এটা আর এই বরাবর আছে এফ সাইন আলফা। দেখো, আর সাইন আলফা এই বরাবর তল বরাবর ওপরের দিকে এফ এস আছে, আর আছে এফ কস আলফা। বলো ক্লিয়ার? তল বরাবর এইদিকে এম জি সাইন অফ থিটা। আচ্ছা, তল বরাবর এইদিকে এম জি কস থিটা। ওকে, তাহলে এখন বস্তুটা কি আছে বলছি? বস্তুটা বলেছি অবস্থায় সাম্যে আছে, মানে সব মোট বল ঊর্ধ্বমুখী বলো, মানে বস্তুটা উপরের দিকেও যাবে না, নতল বরাবর গতিশীল হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি আর প্লাস এফ সাইন আলফা। বলো ক্লিয়ার হয়েছে কথাটা? বস্তুটা সামনে আছে, তাহলে এফবিডি যখন আমি অঙ্কন করলাম, তল বরাবর এই দিকের বল বা তল বরাবর এই দিকের বল, অর্থাৎ তলের সাথে লম্বভাবে যতগুলো বল ক্রিয়া করছে সেগুলো শূন্য মোট বল, আবার তল বরাবর যে মোট বল আছে সেটাও শূন্য। তারপর সরি, এইভাবে আমরা এই বল বিভাজন করে বলের এফবিডি থেকে আমরা কি লিখতে পারি? আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকাল টু এম জি কস থিটা। ওকে, আর এই বরাবর লিখছি, কি লিখব? এফ এস প্লাস এফ কস আলফা ইজ ইকাল টু এম জি সাইন থিটা। সমীকরণটাকে একটু মিউ এস আর লিখতে পারি। এফ এস সমান প্লাস এফ কস আলফা ইজ ইকাল টু এম জি সাইন থিটা। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে এফ এর মান। 1 নম্বর ইকুয়েশনকে মিউ এস দিয়ে গুণ করলাম, 1 নং কে মিউ এস দ্বারা গুণ করে 1 বিযুক্ত 2 করে পাই। ওকে, এটাকে গুণ করো, গুণ করে আমি লিখছি মিউ এস অফ আর প্লাস মিউ এস এফ সাইন আলফা ইজ ইকাল টু মিউ এস
mg cos থিটা। সেকেন্ড ইকুয়েশন ছিল মিউ এস আর প্লাস এফ cos আলফা ইজ ইকাল টু mg sin থিটা। বিয়োগ করতে বলেছি, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পাশটা থাকছে এফ কমন নিয়ে নিলে থাকছে মিউ এস সাইন আলফা মাইনাস কস আলফা সমান এমজি কমন নিয়ে নাও, ওপরে থাকছে মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা। বলো ক্যালকুলেশনটা ঠিকঠাক বোঝা গেল না? কারণ স্ক্রিনে দেখা যাচ্ছে না। ওকে ওকে, তাহলে এটা বিয়োগ করতে আরেকবার লিখছি, স্ক্রিনে দেখা যাচ্ছে না। এটা বিয়োগ করলে বিয়োগ ফলটা এতটা ক্লিয়ার আছে, আমি বিয়োগটা আরেকবার লিখছি, এখানটাতে মুছলাম। এই বিয়োগটা করলে দাঁড়াচ্ছে এফ ইন্টু মিউ এস সাইন আলফা মাইনাস কস আলফা ইজ ইকাল টু এমজি কমন নিয়েছি, তাহলে থাকছে মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা। পেজ 1 নম্বর 2 নম্বর বিয়োগ করবার পর তাহলে এফ পাচ্ছি আমরা এমজি মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা বাই মিউ এস সাইন আলফা মাইনাস কস আলফা। ওকে ওকে, এবারে আমরা একটা কন্ডিশন জানি, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রমাণ করেছি, সেটা হচ্ছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর সমান ট্যান অফ ল্যামডা। ল্যামডা কি ছিল? ল্যামডা ছিল ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ ক্লিয়ার? বলা হচ্ছিল যে কন্টাক্ট ফোর্সের ক্ষেত্রে লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে, অর্থাৎ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, তা ঘর্ষণ কোণ যখন সেটা লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে সেটাকে আমরা বলেছিলাম ঘর্ষণ কোণ। দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে ট্যান ল্যামডাটা বসাও, এখানে এমজি ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা এখানে বসাচ্ছি কস অফ থিটা মাইনাস সাইন অফ থিটা বাই ট্যান অফ ল্যামডা সাইন আলফা মাইনাস কস আলফা। ওকে চলো, এবারে বলছি এই ট্যানটাকে সাইন কসে ভেঙে দাও। আমি স্টেপ জাম্প করছি, নিজেদের একটু ভাবে না। এই সাইন ট্যানটাকে সাইন বাই কস, তাহলে সাইন বাই কস, এই কসটা এখানে গিয়ে গুণ হবে, এরও সাইন বাই কস, তাহলে এর কসটা এখানে গুণ হবে, নিচে একটা করে কস থাকবে, কস থেকে ক্যান্সেল আউট করছি। স্টেপ জাম্প করছি, আরেকবার রিপিট করছি। সাইন ট্যানটাকে সাইন বাই কসে ভাঙলাম, তাহলে সাইন বাই কসে ভাঙলে এটা সাইনটা থেকে যাবে সাইন ল্যামডা কস থিটা, আর নিচের কসটা এর সাথে গুণ করলে তাহলে হবে কস ল্যামডা ইন্টু সাইন অফ থিটা বাই ট্যান ল্যামডা। ট্যান ল্যামডা সমান হচ্ছে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাহলে এখানে সাইন আলফা থাকছে আর এই কস ল্যামডাটা এখানে গুণ হয়ে যাচ্ছে। ও দুটোরই নিচে ছিল কস ল্যামডা ক্যান্সেল আউট হয়ে গেল। এটা লিখতে পারলাম। স্টেপটা ক্লিয়ার হয়েছে? স্টেপটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা হয়েছে। এবারে দেখো ট্রিগোনোমেট্রিতে একটা সূত্র পাচ্ছি, সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে লিখতে পারি সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি, মানে কি হচ্ছে সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি মানে কি কস এ প্লাস বি, কস এ প্লাস বি। ওকে, তাহলে আমরা যে বলটা প্রয়োগ করতে হবে সেটা আমি পেলাম এইরকম। এই বলটা বলছে সর্বনিম্ন কখন হবে, তোমাকে প্রশ্ন করা হলো এফ মিনিমাম হতে গেলে কি হতে হবে, হতে গেলে
কি করতে হবে, এফ মিনিমাম হতে গেলে এই রাশিমালাটার যদি হরটা ম্যাক্সিমাম হয়, হর ম্যাক্সিমাম কত, কস আলফা প্লাস এইটা, এই মানটা ম্যাক্সিমাম কত হতে পারে, ইজ ইকাল টু 1 হলে 1 হতে হবে। বলো ক্লিয়ার হলো? কি বললাম কথাটা, এফ এর মান বেরিয়েছে এমজি সাইন ল্যামডা মাইনাস থিটা বাই কস ল্যামডা প্লাস আলফা। এবারে বলছি এফটাকে মিনিমাম হতে গেলে এই হরটাকে ম্যাক্সিমাম হতে হবে। হর কি আছে, কস আলফা প্লাস ল্যামডা, তাহলে এর ম্যাক্সিমাম মান সর্বোচ্চ মান কত, 1, তাহলে এটা যদি 1 হয় এটা মিনিমাম হবে। আচ্ছা, তাহলে এটা 1 কখন হয়, যখন কস ইজ ইকাল টু 0, তার মানে ল্যামডা প্লাস আলফা ইজ ইকাল টু 0, তার মানে আলফা ইজ ইকাল টু মাইনাস অফ ল্যামডা। অর্থাৎ নিউমেরিক্যালি কি প্রমাণ হলো না, এই যে বলটা আমি প্রয়োগ করছি এই বস্তুটা নিচের দিকে নেমে আসবার উপক্রম করছিল সেটাকে সামনে রাখার জন্য, তাহলে সেক্ষেত্রে কত কোণে বল প্রয়োগ করলে ন্যূনতম বল প্রয়োগ করতে হবে না, এই কোণটাকে যদি ঘর্ষণ কোণের সমান কোণে প্রয়োগ করা হয়, ঘর্ষণ কোণের সমানে প্রয়োগ করা হয়, সমান কোণে প্রয়োগ করো এক হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলটাকে সর্বনিম্ন প্রয়োগ করতে হবে। চলো এই জায়গাটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, এটা যখন মিনিমাম, তাহলে মিনিমাম ভ্যালুটা কত, এফ মিনিমাম কত হবে, এফ মিনিমাম হবে এম জি ইন্টু সাইন অফ ল্যামডা মাইনাস থিটা। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে? আচ্ছা বোঝা গেছে তো? সব থেকে ন্যূনতম মিনিমাম মানটা, এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে ন্যূনতম মানটা। আরেকটা কন্ডিশন, যদি আমি বললাম যে এই যে বলটা আমি প্রয়োগ করছি, এই বলটা লম্বভাবে প্রয়োগ, আমি তলের সাথে সমান্তরালে প্রয়োগ করছি, তলের সাথে সমান্তরালে আমি বলটাকে প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে এফ এর মান কত হবে, কি বললাম, তলের সমান্তরালে বল প্রয়োগ করলে প্রয়োজনীয় বল সামনে রাখার জন্য। ওকে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা আলফাটা তাহলে 0 বলবো, এইটা সমান্তরালে, তাহলে আলফাটা তাহলে কোন 0, তাহলে এফ ইজ ইকাল টু এম জি সাইন অফ ল্যামডা মাইনাস থিটা বাই কস, এটা কস ল্যামডা প্লাস আলফা ছিল, দ্যাট ইজ কস ল্যামডা হবে। ওকে ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? বলো বোঝা গেছে? চল এবারে আরেকটা কনসেপ্ট আসি। এবারে বলছি যে ধরো এই ব্লকটা কোন দিকে গতিশীল আর উপক্রম করছিল, বস্তুটা নিচের দিকে, কারণ ওজনজনিত বলটা স্থিত সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হচ্ছিল, তাই নিচের দিকে গতিশীল ছিল। আমি কি করলাম, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে জাস্ট বস্তুটাকে কি রাখলাম, সামনে রাখলাম, সেই জন্য বলের মানটা আমি ক্যালকুলেট করেছি। এবারে বলছি যে এই বস্তুটাকে ওপরের দিকে গতিশীল করবার উপক্রম করতে গেলে ন্যূনতম বল কত প্রয়োগ করতে হবে, কি বললাম, ওপরের দিকে গতিশীল করতে গেলে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে। ওকে, কনসেপ্টটা শুধু বুঝে দেখো। আচ্ছা, বস্তুটা কোন দিকে গতিশীল করতে চাইছি, উপরের দিকে। আমরা শিখেছি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, ঘর্ষণ বল যেদিকে গতিশীল হতে চাইছে তার বিপরীতে। তাহলে এখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, অপরের দিকে গতিশীল হতে চাইছে, অপরের দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে হবে, এদিকে কাজ করবে। এখন ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকি, এখন ফ্রি বডি ডায়াগ্রাম আমি, এটা ছিল এমজি ফ্রি বডি ডায়াগ্রাম, চলো এটা ছিল আর, ওকে, উপরের দিকে ছিল এফ,
সাইন আলফা, ওই আলফা কোণেই বল প্রয়োগ করছি, ওটাকে ওপরের দিকে গতিশীল করবার উপক্রম করতে গেলে। এদিকে বলা আছে এফ কস অফ আলফা, ক্লিয়ার। নিচের দিকে আছে, এইদিকে আছে এম জি সাইন থিটা, আর আছে এফ এস, এই বরাবর আছে এম জি কস অফ থিটা। যাদের এখনও অবধি এফবিডি আঁকার ক্ষেত্রে কনফিউশন তৈরি হচ্ছে তাদেরকে একটি কথা বলবো, এবং সঙ্গে আমরা এফবিডির যে নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্ষেত্রে এফবিডি আঁকার একটি ভিডিও আছে, সেটা দেখতে বলবো। ওকে, এফবিডি বলা হচ্ছিল, এফবিডি মানে কোনো বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, বস্তুটাকে একটা বিন্দুবৎ দেখাবো এবং যে বলগুলো কাজ করছে সেগুলো আমি দেখাবো অভিমুখ হিসাবে, দ্যাট ইজ এফবিডি। এবারে বলো, ওপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম করছে বাট সাম্যে আছে, সাম্যে আছে মানে নিট ফোর্স জিরো, তার মানে তল বরাবর এফ কস আলফা ইজ ইকাল টু আছে এম জি সাইন থিটা প্লাস এফ এস। ওকে, এম জি সাইন থিটা প্লাস এফ এস ইজ ইকাল টু এফ কস থিটা ইজ ইকাল টু, এখানটাতে আমরা করব, সরি এটাকে সমান চিহ্ন রাখলাম, সমান এম জি সাইন অফ থিটা প্লাস মিউ এস অফ আর। ওকে, মিউ এস অফ আর। আরেকটা এই বরাবর তলের সাথে লম্ব বরাবর কি লিখবো, এফ সাইন আলফা প্লাস আর ইজ ইকাল টু কি লিখবো, এম জি কস অফ থিটা। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। সেম সেম আমরা করছি যে 2 নম্বরকে মিউ এস দ্বারা গুণ করে, 2 নম্বরকে মিউ এস দ্বারা গুণ করে 1 2 বিয়োগ করে পাই, 1 ও 2 বিয়োগ করে পাই, কি পাচ্ছি, বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে এটা এম জি সাইন থিটা প্লাস মিউ এস অফ আর ইজ ইকাল টু এফ কস আলফা। এটাকে মিউ এস দ্বারা গুণ করছি, তাহলে এফ সাইন আলফা উইথ মিউ এস অফ আর, মিউ এস সাইন আলফা প্লাস মিউ এস আর ইজ ইকাল টু মিউ এস এম জি কস অফ থিটা। সিম্পল যোগ করব, সরি বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে এম জি সাইন থিটা মাইনাস মিউ এস এফ সাইন আলফা ইজ ইকাল টু এফ কস আলফা মাইনাস মিউ এস এম জি কস অফ থিটা। ঠিক আছে, কোনো কনফিউশন আছে না? নেই। তাহলে আমরা সমীকরণটাকে করছি, এমজিটাকে একদিকে নিয়ে যাচ্ছি, এফটাকে আরেক দিকে নিয়ে আসছি, তাহলে এফ এর একদম এফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এইটা এদিকে নিয়ে গেলাম, এইটা এদিকে নিয়ে আসলাম, দিয়ে এফ কমন নিয়ে নিয়েছি, তাহলে এফ কমন নিলে থাকছে কস অফ আলফা প্লাস মিউ এস সাইন অফ আলফা ইজ ইকাল টু, এটা এদিকে এসছে, তাহলে এম জি কমন নিলে থাকছে সাইন অফ থিটা প্লাস মিউ এস কস অফ থিটা। বলো, কনফিউশন আছে? স্টেপ জাম্প করেছি, কোনো কনফিউশন? ওকে, চলো আসি এবার। আমরা বলছি যে এতটা পর্যন্ত তোলা হয়েছিল, নোট ডাউন হয়েছে, চলো এবারে বলছি যে আমরা মিউ এস সমান ট্যান ল্যামডা লিখে নিই, মিউ এস সমান ট্যান ল্যামডা, যেখানে যেখানে মিউ এস আছে সেখানে সেখানে ট্যান ল্যামডা লিখলাম, তাহলে এফ সমান দাঁড়াচ্ছে, এফ সমান কি দাঁড়াবে, এটা নিচে চলে গিয়েছিল, দ্যাট ইজ এম জি সাইন থিটা প্লাস ট্যান ল্যামডা কস অফ থিটা বাই cos of theta by cos of alpha plus tan of lambda
সাইন অফ আলফা। ওকে, দেখো একই রকম সাইন বাই কস, তাহলে দাঁড়াচ্ছে mg, কসটা এদিকে চলে আসছে, তাহলে সাইন অফ থিটা কস অফ ল্যামডা প্লাস সাইন অফ ল্যামডা কস অফ থিটা বাই কস ছিল, দুটোর ক্ষেত্রে আসবে বলে আমরা কেটে দিলাম, তাহলে কস অফ ল্যামডা কস অফ আলফা প্লাস সাইন অফ ল্যামডা সাইন অফ আলফা। ও নিচেই কস ল্যামডা থাকতো, ক্যান্সেল আউট হচ্ছে। ওকে, এরপরে স্টেপ আমরা উপরেরটাতে ত্রিকোণমিতির সূত্র লাগাচ্ছি। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি বাই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে লিখতে পারি cos alpha minus lambda minus alpha। ওকে, তাহলে এফ মিন অর্থাৎ এফ কে সর্বনিম্ন হতে গেলে এফ মিন একই রকম এফ কে সর্বনিম্ন করতে চাইছি, তাহলে কি আছে, এই মানটা 1 হতে হবে, তাহলে এই মানটা 1 হতে হবে। কস হতে গেলে কস ল্যামডা মাইনাস আলফা ইজ ইকাল টু 1 সমান 1 হতে হবে। তাহলে কি হবে, কস অফ 0, তাহলে ল্যামডা মাইনাস আলফা ইজ ইকাল টু 0, ল্যামডা ইজ ইকাল টু আলফা। ওকে, হতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রেও যদি আমি তল বরাবর বল প্রয়োগ করতাম, তলের সমান্তরালে, তাহলে সেক্ষেত্রে সমান্তরালে, তাহলে আলফা ইজ ইকাল টু 0 হতো, তাহলে সেক্ষেত্রে এফ ইজ ইকাল টু দাঁড়াতো mg সাইন অফ থিটা প্লাস ল্যামডা বাই কস অফ ল্যামডা। এবার এটা হতো। ওকে।